আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি শায়লা নুশমা, আর আজকে আমরা পড়তে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 3। শুরু করা যাক। তো আজকে প্রথম রুলে বলা আছে যে কালেকটিভ নাউন এরপর সাধারণত সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, কিন্তু বিচ্ছিন্নতা বা ভিন্নতা বোঝালে এখানে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। কালেকটিভ নাউন বলতে আমরা সাধারণত একটা গ্রুপকে বোঝাই, একটা গ্রুপ অফ অ্যানিমাল, গ্রুপ অফ পিপল, যে কোনো কিছু হতে পারে। ক্যাটল, হার্ড, টিম, কমিটি, এই সব কিছুই কালেকটিভ নাউনের উদাহরণ। এখন কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব কেন বসে? কালেকটিভ নাউন দ্বারা সাধারণত একটা এন্টিটিকে বোঝানো হয়। একটা এন্টিটিকে বোঝালে এটা সাধারণত সিঙ্গুলার ভার্বই হবে, যেহেতু এটা একটা জিনিসকে নির্দেশ করছে, সাধারণত সিঙ্গুলার। যেমন আমরা উদাহরণে দেখতে পারি, দ্য কমিটি ইজ মেকিং দ্য প্ল্যান ফর আ ট্যুর। কমিটি একসাথে একটা ট্যুরের জন্য প্ল্যান করছে, এই কারণে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব বা ইজ ব্যবহার করেছি। এখন যদি বলি ভিন্নতা বা বিচ্ছিন্নতা বোঝালে কালেকটিভ নাউন প্লুরাল হয়। এটা কিভাবে? ভিন্নতা বা বিচ্ছিন্নতা যখন বোঝাবে তখন কালেকটিভ নাউন দ্বারা একাধিক এন্টিটি বোঝাবে, একাধিক এন্টিটিকে বোঝাবে। এই কারণে কালেকটিভ নাউনের পরে তখন প্লুরাল ভার্ব বসবে। একাধিক এন্টিটি কিভাবে বোঝায় আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। উদাহরণে যেমন বলা আছে, দ্য কমিটি আর ডিভাইডেড ইন্টু টু পার্টস। এখানে আর ডিভাইডেড ইন্টু টু পার্টস, অর্থাৎ কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যেহেতু এখানে কমিটি বলতে একটা এন্টিটিকে না, একাধিক এন্টিটিকে বোঝাচ্ছে, অর্থাৎ দুটো ভাগকে বোঝাচ্ছে, এই কারণে আমরা এখানে আর ব্যবহার করেছি, প্লুরাল ভার্ব বা আর ব্যবহার করেছি। যদি আমরা আরো কিছু উদাহরণ দেখি তাহলে দেখতে পারবো দ্য টিম ইজ উইনিং। দলটি একত্রে জিতছে, এই কারণে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব বা ইজ ব্যবহার করেছি। কিন্তু দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলভস, এখানে ইন্ডিভিজুয়ালি তারা একজন একজনের সাথে আর্গিউ করছে, অর্থাৎ একাধিক এন্টিটি বোঝানো হয়েছে। ইন্ডিভিজুয়ালি তারা একজনের সাথে আর্গিউ করছে, এই কারণে এখানে যেহেতু একাধিক এন্টিটি বোঝানো হয়েছে, কালেকটিভ নাউনে বিচ্ছিন্নতা বা ভিন্নতা দেখা গেছে, এই কারণে আমরা এখানে আর ব্যবহার করেছি। হোপফুলি এই রুলটা ক্লিয়ার। আমরা পরবর্তী রুলে আগাই। পরবর্তী রুলে বলা আছে ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, লাইক, ফ্যান্সি, এই ধরনের শব্দ বাক্যে ব্যবহৃত হলে আমরা বি ভার্বের পরিবর্তে ওয়্যার ব্যবহার করব। যেমন উদাহরণ হিসেবে এখানে বলা আছে হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার দ্য বস। সে এমন ভাবে কথা বলে মনে হয় সেই যেন বস। ওয়্যার, এখানে উদাহরণ হিসেবে এটা পরীক্ষায় কিভাবে আসবে আমরা যদি দেখি, আই উইশ আই ড্যাশ আ কিং। পরীক্ষা লেখা থাকবে এখানে বি ভার্ব। এখন আমরা জানি যেহেতু উইশ শব্দটার ব্যবহার হয়েছে, এখানে আমরা দেখেছি উইশ, লাইক, ফ্যান্সি, এই ধরনের শব্দের ব্যবহার হলে আমরা বি ভার্বের পরিবর্তে ওয়্যার ব্যবহার করব। এই কারণে সবসময় মনে রাখতে হবে এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলে আমরা বি ভার্বের পরিবর্তে ওয়্যার ব্যবহার করব। পরবর্তী রুলটাও এই রুলটার সাথে অনেকটাই সিমিলার। পরবর্তী রুলে বলা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, আই ফ্যান্সি, আই উইশ, ইফ, উড দ্যাট, উড রাদার দ্যাট ইত্যাদি শব্দ সেন্টেন্সে থাকলে সাবজেক্টের পরবর্তী যে বি ভার্ব হয় ওই বি ভার্বটা ওয়্যার বা কুড বি বসে, যেটা আমরা আগেই দেখেছি যে উইশ, ফ্যান্সি, লাইক এই ধরনের শব্দ থাকলে আমরা ওয়্যার ব্যবহার করেছি। কিন্তু এখানে যেহেতু আরো কিছু শব্দ রয়েছে, যেমন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, এগুলোর ক্ষেত্রে ওয়্যার বা কুড বি যে কোনো একটা ব্যবহৃত হতে পারে। এবং বি ভার্ব না থেকে যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে আমরা সেক্ষেত্রে V2 বা কুড প্লাস V1 ব্যবহার করব। উদাহরণে গেলে আমরা দেখতে পারি ইট ইজ হাই টাইম ইউ কুড বি আ টিচার। ইট ইজ হাই টাইম, এখানে বি ভার্বের জায়গায় আমরা কুড বি ব্যবহার করেছি, কারণ এখানে সেন্টেন্সে ইট ইজ হাই টাইম শব্দাংশটুকু রয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি আই উইশ আই ওয়্যার আ বার্ড। আই উইশ, এখানে আমরা বি ভার্বের পরিবর্তে ওয়্যার ব্যবহার করেছি। আবার ইট ইজ রাইট টাইম ইউ লেফট হিয়ার। ইট ইজ রাইট টাইম ইউ লেফট হিয়ার, এখানে কিন্তু আমরা V2 ব্যবহার করেছি। V2 কারণ এখানে
ইট ইজ রাইট টাইম আছে। যেহেতু এটা বি ভার্ব নেই, এখানে যেহেতু বি ভার্বের ব্যবহার হয়নি, তাই আমরা V2 ব্যবহার করেছি। যদি বি ভার্ব থাকতো তাহলে আমরা ওয়্যার বা কুড বি ব্যবহার করতাম। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, উদাহরণ হিসেবে আমরা এখানে লিখেছি শি উড রাদার দ্যাট। এই শব্দাংশটার উপর ব্যবহার হয়েছে বলে পরবর্তীতে আমরা V2 প্লাস V1 ব্যবহার করেছি। ক্লিয়ার? অর্থাৎ এই শব্দাংশগুলো যদি শব্দে থাকে বা সেন্টেন্সে থাকে তাহলে আমরা বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার বা কুড বি ব্যবহার করব, এবং যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা V2 বা কুড প্লাস V1 ব্যবহার করব। পরবর্তী রুলে আগানো যাক। পরবর্তী রুলে বলা আছে as if as though since থাকলে আমরা কি কি রুল ব্যবহার করতে পারি। as if as though since যদি বাক্যে কানেক্টর হিসেবে থাকে সেই ক্ষেত্রে আমরা তখন প্রথমে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরবর্তীটুকু হবে পাস্ট টেন্স, প্রথমে পাস্ট টেন্স থাকলে পরবর্তীটুকু হবে পাস্ট পার্টিসিপল টেন্স। কিভাবে আমরা উদাহরণ দিয়ে একটু দেখি। এখানে যেমন বলা হচ্ছে he works as if he did it before, এখানে আমাদের কানেক্টর as if, এবং এখানে he works প্রেজেন্ট ফর্ম works V1, as if he did it before, এখানে আবার V2 ব্যবহৃত হয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি যেহেতু প্রথমে প্রেজেন্ট টেন্স তাই পরবর্তীতে আমরা V2 বা পাস্ট টেন্স ব্যবহার করেছি। একইভাবে যদি এখানে আমরা দেখি, এখানে বলা হচ্ছে he did the work as if he had done it before, he did the work as if he had done it before, এখানে did আমাদের V2, the work as if connector had done, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। অর্থাৎ আমরা বুঝতে পারছি as though since as if থাকলে সেন্টেন্সের শুরুতে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরবর্তীতে পাস্ট টেন্স ইউজ হবে, শুরুতে পাস্ট টেন্স থাকলে পরবর্তীতে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে। আশা করি এই রুলটাও ক্লিয়ার। জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে as if as though as since এগুলো কানেক্টর হিসেবে থাকলে প্রেজেন্ট টেন্স শুরুতে থাকলে পরবর্তীতে পাস্ট টেন্স, পাস্ট টেন্স শুরুতে থাকলে পরবর্তীতে পাস্ট পার্টিসিপল। ওকে, হোপফুলি এটাও ক্লিয়ার। এটা V3 হবে। আচ্ছা, এই রুলের ক্ষেত্রে shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, dare to, need to এই ধরনের মডেল বা সেমি মডেল অক্সিলারি ব্যবহার হলে বি ভার্ব যদি ব্যবহৃত করতে বলে তাহলে সেখানে আমরা প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ব্যবহার করব। এখন প্রথমেই জেনে নিই মডেল বা সেমি মডেল অক্সিলারি এগুলো কি। অক্সিলারি বলতে আমরা আসলে হেল্পিং ভার্বকে বোঝাই। হেল্পিং ভার্ব অর্থাৎ এমন একটা ভার্ব যেটা মূল ভার্ব নয় কিন্তু মূল ভার্বকে হেল্প করে কোনো না কোনো ভাবে। তো এই ভার্বগুলোর পরে যদি থাকে বি ভার্ব বসাতে হবে, সেখানে আমরা সবসময় ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। এবং এছাড়াও এসব অক্সিলারি এগুলোর পরে হ্যাভ বসলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আচ্ছা, প্রথমে আমরা উদাহরণে যাই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণে বলা হচ্ছে ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। শুড হ্যাভ, শুড আমাদের মডেল অক্সিলারি, শুড মডেল অক্সিলারি, এরপরে হ্যাভ বসেছে। এরপরে যেহেতু হ্যাভ বসেছে, হ্যাভ বসার কারণে এখানে আমরা V3 ব্যবহার করেছি। V3 এই যে পরবর্তীতে বলা আছে। এছাড়া এইসব অক্সিলারির পরে যদি হ্যাভ বসে তাহলে তারপরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি শুডের পরে হ্যাভ বসেছে, এই কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হয়েছে। একইভাবে পরবর্তী সেন্টেন্সে বলা আছে আই উড রাদার দ্যাট। উড রাদার দ্যাট এটা আমাদের সেমি মডেল বা মডেল অক্সিলারির মধ্যে পড়ে। এই কারণে ইউ হ্যাড টোল্ড মি দ্য ট্রুথ। ইউ হ্যাড টোল্ড মি, এটা V3। একইভাবে যদি আমরা আরেকটা উদাহরণ বলি, এখানে আমরা উদাহরণে বলছি she had rather finished her job quicker, তার কাজটা আরো জলদি শেষ করা দরকার ছিল। এখন এখানে আমরা had rather ব্যবহার করেছি সেমি মডেল বা মডেল অক্সিলারি, এই কারণে পরবর্তীতে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি she had rather finished her job quicker। ওকে, এই রুলটা হোপফুলি ক্লিয়ার। আমরা পরবর্তী রুলে আগাই। পরবর্তী রুলে বলা আছে, আচ্ছা পরবর্তী রুলটা বলার আগে বলে নেই যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স বা ক্লজ বলতে আমরা কি বুঝি। কন্ডিশনাল সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেটা দ্বারা কোনো কন্ডিশন বা অবস্থাকে বোঝাচ্ছে।
এখন কন্ডিশনাল সেন্টেন্স বা ক্লজ সাধারণত 4 প্রকার হয়, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল। তো আমরা এইগুলোর রুল এখন রাইট ফর্ম অফ ভার্বে কিভাবে খাটে এগুলো একটু দেখে নেব। ফার্স্ট রুলে বলা আছে কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার, অবশ্যই আমরা মাত্র জানলাম। এখন জিরো কন্ডিশনাল শুধুমাত্র যদি চিরন্তন সত্য হয় বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় ওগুলোর ক্ষেত্রেই খাটবে। এখন জিরো কন্ডিশনালের গঠনটা কিরকম হবে? গঠন হবে if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা প্রেজেন্ট ইনডিফিনিট। উদাহরণ দিয়ে আমরা একটু বুঝি। উদাহরণে বলা আছে if water freezes it turns into ice। if water freezes, if ব্যবহার রয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, it turns into ice, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। একইভাবে if the sun rises darkness disappears, if sun rises প্রেজেন্ট ইনডিফিনিট, darkness disappears অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। এটা আমরা আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি if you heat water it boils। যদি আমরা পানি গরম করি সেটা ফুটতে থাকবে। তো এই জিরো কন্ডিশনাল ক্ষেত্রে আমরা জানি যেহেতু চিরন্তন সত্যই সব ক্ষেত্রে খাটবে, এই কারণে আমরা এখানে শুধুমাত্র চিরন্তন সত্য যে সকল কথা হতে পারে ওই ধরনের কথাবার্তাই দেখতে পারবো, যেমন if the sun rises darkness disappears অথবা if you heat water it boils, এগুলো আমরা সকলেই জানি। এখন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে আসা যাক। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বা ক্লজের ক্ষেত্রে গঠন দুই ধরনের হতে পারে, হয় if শুরুতে থাকবে অথবা if শব্দের মধ্যে থাকবে। কিভাবে? প্রথম সেন্টেন্সের গঠনটা আমরা দেখে নিই। if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট will, may, can, must, will be, able to এই ধরনের শব্দ থাকবে, প্লাস V1 থাকবে। আর একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। উদাহরণে বলা আছে if I find his address I will write him। if ব্যবহার করা হয়েছে, I find his address, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, আশা করি সকলে বুঝতে পারছো। I will write him, I সাবজেক্ট আমার, এরপরে will, can, may, must, will be, able to, যেহেতু এই ধরনের শব্দের ব্যবহার হবে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 ব্যবহৃত হয়েছে। এখন অন্য গঠনটা কি? অন্য গঠন একই থাকবে, শুধুমাত্র ইফটা এখানে শব্দের বা লাইনের মধ্যে ব্যবহৃত হচ্ছে। যেমন এখানে বলা আছে we will make the negotiation if he wants, সে যদি চায় তাহলেই আমরা নেগোসিয়েশনটা করব। এখন we will make the negotiation, হ্যাঁ, এখানে সাবজেক্ট will ব্যবহৃত হয়েছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, একটু নিচে লেখা হয়েছে V1, এরপরে শব্দের মধ্যে if ব্যবহৃত হয়েছে if he wants, যদি সে চায়, এটা আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিট। এটা একটা উদাহরণ আমরা একটু দেখি, কই লিখবো এখানে। এখানে যদি আমি বলি if she likes you, if she likes you she will come back, এখানে if ব্যবহৃত হয়েছে, এরপরে she likes you প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে she will come back, come V1। আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ জিরো কন্ডিশনালে if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহৃত হবে এবং ফার্স্ট কন্ডিশনালে প্রেজেন্ট ইনডিফিনিট এবং সাথে will, may, could, must এই ধরনের শব্দের ব্যবহার থাকবে। আমরা পরবর্তী কন্ডিশনাল সেন্টেন্সগুলোর দিকে আগাই। পরবর্তীতে সেকেন্ড কন্ডিশনালে পাস্ট ইনডিফিনিটের ব্যবহার আমরা দেখতে পাই। পাস্ট ইনডিফিনিটের ব্যবহার আমরা দেখতে পাই এবং এখানে would, could, might এই ধরনের শব্দের ব্যবহার আছে, যেটা থার্ড কন্ডিশনালেও থাকে। এখন আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। এখানেও দুই ধরনের গঠন হতে পারে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের, if হয়তো শুরুতে থাকবে সেন্টেন্সের অথবা সেন্টেন্সের মধ্যে থাকবে। এখন if I found his address I would write him, আমি যদি তার ঠিকানা খুঁজে পাই আমি তার কাছে লিখব। if I found his address, এটা আমাদের পাস্ট ইনডিফিনিট।
past indefinite. I would write him. I subject, would শব্দে ব্যবহৃত হয়েছে, then write V1. অথবা if you came I would go, তুমি যদি আসো তাহলে আমি যাব, came এ V2, পরবর্তীতে would go V1. আচ্ছা, এখানে আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। She would find me if I yelled. এটা কিভাবে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে খাটে? She would, she সাবজেক্ট, would ব্যবহৃত হয়েছে, find me V1. V1 if I yelled. V2 বা past indefinite। আমরা জানি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই পাস্ট ইনডিফিনিট ব্যবহৃত হবে এবং would, could, might এই ধরনের শব্দ ব্যবহৃত হতে পারে, পরবর্তী অংশে V1 ব্যবহৃত হবে, অর্থাৎ একটা অংশে পাস্ট ইনডিফিনিট, অন্য অংশে প্রেজেন্ট ফর্ম। ওকে, এটা সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে খাটে। হোপফুলি সেকেন্ড কন্ডিশনালটা ক্লিয়ার। এখন আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের দিকে আগাই। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে পাস্ট পারফেক্ট বা ভার্বের V3 ফর্ম ব্যবহৃত হয়, যেমন if প্লাস past perfect, comma, subject, would, could, might, have plus V3 এই ধরনের হবে, অথবা if ওয়ার্ডের মধ্যে থাকতে পারে। এগুলো এই সব কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেই খাটবে। যেমন এখানে যেমন বলা হচ্ছে if he had come I would have helped him, সে যদি আসতো আমি তাকে সাহায্য করতাম। if he had come, past perfect ব্যবহৃত হয়েছে, I would have helped him, would have plus would ব্যবহৃত হয়েছে, then V3 ব্যবহৃত হয়েছে, have helped him, have plus আবার V3 ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ভার্বের past participle form ইউজ করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে শুরুতে পাস্ট পারফেক্ট এবং পরবর্তীতেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করা হচ্ছে, যেটা এই পর্যন্ত কোনো কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয়নি। সবগুলোর শুরুতে হয়তো পাস্ট ইনডিফিনিট এবং পরবর্তীতে V1ই ব্যবহার করা হচ্ছিল এতক্ষণ, কিন্তু থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে শুরুতে পাস্ট পারফেক্ট এবং পরবর্তীতেও পাস্ট পার্টিসিপল ফর্মটাই ব্যবহৃত হয়। আচ্ছা, যদি আমরা একটু উদাহরণ লিখে দেখাই না? আচ্ছা, উদাহরণে আমরা বলতে পারি, এখানে আরো উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন if the man had found my address, এটা past perfect, would have written me, এটা V3, you could have passed if you had worked hard, if ব্যবহৃত হয়েছে, would had worked hard, you could have passed, এটা V3 and you had worked hard ওটা হবে past perfect, past perfect। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। I would have gone if you had asked me। আচ্ছা, এটা কি হয় থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে খাটে, তাই না? প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট, এরপরে কুড বা উড ব্যবহার করতে হয়, উড ব্যবহার করেছি আমরা, এরপরে হ্যাভ ব্যবহার করতে হয়, হ্যাভ গন আমাদের V3, if you had asked me এটা আমাদের past perfect। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি I would have gone V3 if you had asked me, past perfect form। তো কন্ডিশনালের আমরা শুরুতে জানলাম যে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট সাথে উইল, মে, মাস্ট এই ধরনের শব্দ এবং V1 থাকে। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট হয় এবং সাথে V1 থাকে এবং would, could, might এই ধরনের শব্দ থাকতে পারে। এবং থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে লাস্ট বাট নট দ্য লিস্ট পাস্ট পারফেক্ট হয় এবং পরবর্তীতে V3 থাকে।
হোপফুলি কন্ডিশনাল এই 4টা সেন্টেন্সের স্ট্রাকচার ক্লিয়ার। এখন আমরা একটু নোটসে যাই কন্ডিশনালের। থার্ড কন্ডিশনালের কখনো 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 ইফ ব্যবহৃত হয় না, মাঝে মধ্যে ইফ ব্যবহৃত হয় না, সেই ক্ষেত্রে হ্যাড দিয়ে সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। যেমন হ্যাড আই রিড দ্য বুক আই উড হ্যাভ নোন মেনি আননোন থিংস, মানে এখানে ইফ ব্যবহার না করে আমরা হেড ওয়ার্ডে হ্যাড ব্যবহার করছি। হ্যাড আই রিড দ্য বুক আই উড হ্যাভ নোন মেনি আননোন থিংস। Had we taken the decision, you could have fallen in distress. Had he come, I would have met him. Had he asked, I would have answered. এখানে হ্যাড শুরুতে ব্যবহৃত হলেও আমরা এর আগে কন্ডিশনাল সেন্টেন্সের যে রুলগুলো পড়েছি সেই রুলগুলো এখানেও খাটবে। অর্থাৎ এখানে had he asked V2 ব্যবহৃত হয়েছে, এরপরে I would have answered, অর্থাৎ এটা আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের রুলের মধ্যে পড়বে। ওকে, হোপফুলি এটা ক্লিয়ার যে শুরুতে ইফের পরিবর্তে আমরা হ্যাড ব্যবহার করতে পারি, ইফের পরিবর্তে হ্যাড থাকতে পারে। আচ্ছা, এখন বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে বি ভার্ব সর্বদা ওয়্যার হয়। এটা আমরা আগেই জেনেছি যে কন্ডিশনাল সেন্টেন্সে বি ভার্ব যদি থাকে তাহলে, যেমন এখানে একটা উদাহরণে বলা আছে ইফ আই ওয়াজ এ কিং আই উড হেল্প ইউ, এটা কিন্তু ঠিক না, ইনকারেক্ট, ওয়াজ ব্যবহৃত হয়েছে তাই। এখানে রাইট সেন্টেন্স হবে ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প ইউ। ইফ আই আচ্ছা, এখানে যেমন I was a man বলতে আমি পারবো না, কারণ এখানে বি ভার্বের জায়গায় আমাদের সবসময় ওয়্যার ব্যবহৃত হতে হবে। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স বা ইফ, হ্যাড এই সকল সেন্টেন্সের পরবর্তীতে যদি দেখো বি ভার্ব ব্যবহার করার কথা বলা হয়েছে তাহলে সেখানে ওয়্যার ব্যবহৃত হবে। হোপফুলি এই রুলটাও ক্লিয়ার। এখন আমরা পরবর্তী রুলের দিকে আগাই। পরবর্তীতে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের কানেক্টর হিসেবে এই সকল কনজাংশন ব্যবহৃত হয়। ইন কেস, আনলেস, প্রোভাইডেড বাই, প্রোভাইডেড দ্যাট ইত্যাদি ব্যবহৃত হতে পারে। কন্ডিশনাল সেন্টেন্সে কানেক্টর হিসেবে ইন কেস, আনলেস, প্রোভাইডেড দ্যাট এই সকল কনজাংশন ব্যবহার হতে পারে। যেমন আমরা উদাহরণ একটু দেখি, গিভ হিম ইয়োর টেলিফোন নাম্বার ইন কেস হি গেটস লস। তুমি তাকে তার টেলিফোন নাম্বারটা দাও ইন কেস সে যদি হারিয়ে যায়। ওকে, আমরা এখানে কানেক্টর হিসেবে ব্যবহার করছি। অথবা আই উইল লেন্ড ইউ money provided that you will return it. Provided that you will return it. Respect your parents in case they are very old. I'll say respect your parents no matter what, but এখানে in case দিয়ে বোঝানো হচ্ছে একটা শর্ত হিসেবে। আর আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে যেহেতু কোনো কন্ডিশনকে বোঝায়, এই কারণে এখানে in case, unless, provided that এই ধরনের কানেক্টর গুলো ব্যবহার করা হয়। যেমন যদি আমি বলি provided that she would be here in case of an emergency, এখানে in case ব্যবহৃত হয়েছে কানেক্টর হিসেবে, she would be here in case of an emergency। তো আমরা বুঝতে পারছি যে কানেক্টর হিসেবে কন্ডিশনাল সেন্টেন্সে in case, unless, provided that ব্যবহৃত হতে পারে। তবে unless শব্দটি যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তাই এরপর আর কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। যেমন আমরা যদি একটু উদাহরণে দেখি, উদাহরণে প্রথমে বলা হয়েছে আনলেস হি ডাজ নট কাম আই উইল গো দেয়ার। এখানে বোঝানো হচ্ছে সে যদি না আসে তাহলে আমি সেখানে যাব। এখন আনলেস হি ডাজ নট কাম, এটা অহেতুক, এই ডাজ নট টুকুর দরকার নেই, যেহেতু শুরুতেই আমরা আনলেস দিয়ে নেগেটিভ অর্থে বোঝাচ্ছি, এই কারণে এখানে ডাজ নট টুকু ব্যবহৃত হবে না। এখানে ব্যবহৃত হবে আনলেস হি কামস আই উইল গো দেয়ার, কারেক্ট। অথবা যদি আমরা উদাহরণ হিসেবে আরেকটু বলি, unless I go it would be here। এখানে যেহেতু আমি unless ব্যবহার করেছি তাই পরবর্তীতে সেন্টেন্সে আর কোথাও নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন পড়েনি। এই কারণে unless শব্দটি যেহেতু নেগেটিভ, এই কারণে পরবর্তীতে সেন্টেন্সে আর কোথাও নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না। এটা খুবই ক্রুশাল একটা রোল। তো আমরা জানলাম আজকে যে কন্ডিশনাল সেন্টেন্সের কতগুলো রুল এবং নোট সহ কিভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করব। কিছু
ন্যূনতম রুল মনে রাখলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স এবং অন্যান্য রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করা খুবই ইজি হয়ে যাবে। এই কারণে আজকে এই বলে ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।